আসসালামু আলাইকুম। আমরা অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের ওএমএ মডিউল এ থেকে আলোচনা করছি। মডিউল এ ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। লেকচার শিট 1 এখন আমরা দেখতেছি, অনেক বড় একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখছি। আজকে দেখব কিউডব্লিউএল। কিউডব্লিউএল কি আমরা এর আগে আলোচনা করেছি। আজকে 25 নম্বর প্রশ্ন দেখব যে কিউডব্লিউএল বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলি কোথায়। তাহলে কিউডব্লিউএল বলতে কি বুঝি আমরা? যে কর্মজীবনের মান। কর্মজীবনের মান বলতে আমরা কি বুঝি এটা আমরা দেখেছিলাম এখানে। কর্মজীবনের মান বলতে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের পরিবেশের অনুকূলতা বা প্রতিকূলতাকে বোঝায়। এটি তার কাজের প্রতিটি মাত্রার সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতি প্রকাশ করে, যেমন অর্থনৈতিক প্রণোদনা, পুরস্কার, কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক ইত্যাদি। তার কর্মজীবনের মান আপনার যে প্রতিদিনের যে কাজকর্মের ফলে যে আপনার মনোভাব, আপনার যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, সেটা হচ্ছে আপনার কর্মজীবনের মান। তাহলে এই কর্মজীবনের মান কিছু কিছু নির্দিষ্ট বিষয়ের উপর, সুনির্দিষ্ট কিছু বিষয়ের উপর আমাদের নির্ভর করে। সেটা পজিটিভ দিকও রয়েছে, আবার নেগেটিভ দিকও রয়েছে। এখানে আমাদের কর্মজীবনের মান দেখেছি। তারপরে এটা বাস্তবায়নের সীমাবদ্ধতা। আমাদের কিউডব্লিউএল বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলি আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা পয়েন্ট আকারে দিতে পারি এবং পয়েন্ট ছাড়াও দিতে পারি। সীমাবদ্ধতাগুলো আমাদের রয়েছে বিভিন্ন আমাদের সাংগঠনিক কাঠামো। আমাদের প্রথমেই হতে পারে সাংগঠনিক কাঠামো। আমাদের সাংগঠনিক কাঠামোটা জটিলতার কারণে আমাদের কর্মজীবনের মানটা আমাদের বাস্তবায়ন করতে গিয়ে মানে সুষ্ঠু এবং সুন্দর এবং হচ্ছে অনুকূল পরিবেশ তৈরিতে আমাদের সাংগঠনিক কাঠামোটা অনেক বেশি জরুরি। যেটা আমাদের সাংগঠনিক কাঠামো যদি আমরা সহজে এটা করতে পারি, তাহলে আমরা মানে অনেক ফ্লেক্সিবল যদি হয়, তাহলে কর্মজীবনের মান আমরা উন্নতি করতে পারি। সাংগঠনিক কাঠামোটা কিরকম বিষয়? আমরা আমাদের প্রতিষ্ঠানের যে আমরা কি বলি যে আমরা হচ্ছে আমাদের পদোন্নতি বলেন, আপনার পদোন্নতি বলেন, আপনার লাইনম্যানের কথা শোনাই বলেন, এই যে আপনি শুনতেছেন, আপনি কার কথা শুনবেন? মানে আপনার লাইনম্যান কি? এই যে লাইনম্যানের যে স্ট্রাকচারটা থাকবে, এটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। যেমন একজন, আমরা যদি উপর থেকে আপনাকে যদি একটু বোঝাই, এই কথা আগেও বলেছি, ম্যানেজার থাকে, ম্যানেজার আন্ডারে অপারেশন ম্যানেজার থাকে, অপারেশন ম্যানেজার আন্ডারে আরো 3 জন থাকবে, এরকম এদের আন্ডারে থাকবে। এই যে এটা হলো সাংগঠনিক কাঠামো, এবং প্রত্যেকেই আমাদের উপর থেকে নিচ পর্যন্ত আমাদের এই যে দায়িত্ব কর্তব্য সকলের মাঝে বন্টন করা থাকে। এই সাংগঠনিক মানটা বা সাংগঠনিক কাঠামো যদি আমার সঠিক না হয়, ভুল হয়, তাহলে আমরা করতে পারবো না, এবং এর মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে। যেমন কিরকম ত্রুটি? যে ডেস্কে কাজ করে সেই ডেস্কেই সে কাজ করবে, সে অন্য জায়গায় কোনো কাজ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা অন্তরায়, অনেক ব্যাংকে অনেক একটা বড় অন্তরায়। যেমন যদি বলি, বিশেষ করে অনেক ব্যাংকে আছে আপনার সেলস টিম যারা কাজ করে, সেলসে তাদের অন্য চোখে দেখা হয় বা তাদের একবারে নেগলেক্ট করা হয়। আবার অনেক ব্যাংকে আছে টেলাররা একবারে ব্লক। টেলাররা কখনো, আপনি যতই মহাজ্ঞানী হন, টেলাররা কখনো জীবিত কাজ করতে পারবে না। এটা একটা কথা হতে পারে? কত বড় বৈষম্য! টেলাররা তারা যত বড়ই জ্ঞানী হোক না কেন, এবং অনেকেই ভালো পারে, দেখছি আমি আমার কর্মজীবনে, আমি দেখছি অনেক এক্সপার্ট টেলার, এত এক্সপার্ট, তারা জিবিটিভি ছিঁড়ে ফেলে দেবে, এরকম অবস্থা। মানে এত কিছু মেধা রাখে এরকম টেলাররা। ওদের দুঃখ একটাই, ওরা হচ্ছে টেলার হওয়ার কারণে ওরা নাকি বের হতে পারবে না। তাহলে এটা কি? এটা অসঙ্গতি, বৈষম্য। এইরকম আমাদের সাংগঠনিক সমস্যা থাকার কারণে আমাদের জীবনযাত্রার মান, আমাদের কিউডব্লিউএল, এটা আমাদের প্রতিকূলতার দিকে আমাদের ঠেলে দেয় আর কি। এইরকম আমাদের সাংগঠনিক কাঠামো বহু সমস্যা রয়েছে। আবার কোনো ব্যাংক এলা লাগে না, এগুলা কোনো কিছু লাগে না, অটো ক্যাডার চেঞ্জ হয়ে যায়, মানে ক্যাশ থেকে অটো চলে যায় হচ্ছে। যেমন আমি আমার ব্যাংকে যেটা কাজ করেছি, এনআরবিতে কাজ করেছি, এনআরবিতে এরকম ছিল। হ্যাঁ, আপনি ভালো পারফরমেন্স করেছেন, আপনাকে অটো বা ক্যাশ থেকে বের করে জিবিতে দিয়ে দিবে।
এরকম খুব ভালো একটা এখানে দেখেছি আর কি। এরকম অনেক অসংখ্য ব্যাংক রয়েছে, এরকম ভালো রয়েছে। তাহলে এই জিনিসটা আমাদের অত্যন্ত জরুরি। অনেক কথা বলা হয়ে গেল। তাহলে আমাদের এখানে সাংগঠনিক অবস্থাটা ভালো থাকতে হবে। আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের একটি পিরিয়ডে, একটি নির্দিষ্ট পিরিয়ড পর পর আমাদের হচ্ছে প্রমোশন ব্যবস্থা না করা। প্রমোশন ব্যবস্থা যদি না থাকে তাহলে আমাদের এটার মধ্যে সীমাবদ্ধতা থেকে যাবে, যে আমাদের তাদের পদোন্নতি আমাদের দিতে হবে। পদোন্নতি না দিলে তার সে তার পদের কাজের স্বীকৃতি পাবে না। সে কাজের স্বীকৃতির জন্য তাকে অবশ্যই পদোন্নতি দিতে হবে। তো এই পদোন্নতি না দেওয়াটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তাতে আর্থিক প্রণোদনা দিতে হবে, আর্থিক প্রণোদনের ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে আমাদের কাছে কিউডব্লিউএল এর সীমাবদ্ধতা। কিউডব্লিউএল বাস্তবায়ন করতে গেলে, পজিটিভলি বাস্তবায়ন করতে গেলে আমাদের এগুলা করতে হবে। আর এরকম আপনি বহু সমস্যা তুলে ধরতে পারেন আপনার দৃষ্টিকোণ থেকে। আপনার ব্যাংকে কি কি সমস্যা আছে, আপনি যে ব্যাংকে কাজ করছেন, যে ডেস্কে কাজ করছেন, আপনি কি কি সমস্যা ফেস করছেন, সেই সমস্যাগুলো এখানে আসবে আমাদের কিউডব্লিউএল এ। কারণ আপনার কাজের সাথে জড়িত হচ্ছে সকল যে ছোট ছোট কাজগুলো আছে সবগুলো মিলে আপনার হচ্ছে কিউডব্লিউএল। তাহলে কর্মজীবনের মানটা আপনার ছোট ছোট যে কাজগুলো আছে তার উপর নির্ভর করছে। তাহলে আপনার কাজের যে ত্রুটিগুলো আছে সেই কাজের ত্রুটিগুলো আমাদের এখানে তুলে ধরতে হবে। তাই এটা আমি আর বিস্তারিত বেশি কিছু বললাম না। এটা আপনারা দেখে নিলে নিতে পারেন, অথবা আপনি নিজে থেকে এটা লিখতে পারেন। আমাদের মানবিক আচরণ প্রয়োজন। অনেক শাখা ব্যবস্থাপক আমাদের সাথে হচ্ছে সবাই না, দু একজন আছে যে হয়তো রাব টাব ব্যবহার করে, আমরা ভয় পাই, আমরা কোনো কিছু তাদের কাছ থেকে বলতে পারি না, এরকম হতে পারে। বা কোনো অফিসার আরেক অফিসারের কাছে যেতে ভয় পারে, কোনো অফিসার হয়তো বেশি জানে, কোনো অফিসার হয়তো কম জানে। কোনো অফিসারে তাই আইটি এক্সপার্ট, আইটি দিতে ভালো জানে, কোনো একটা আইটি কম পারে, তার কাছে যেতে পারে। এরকম এই জিনিসগুলো আমাদের মানবিক হতে হবে এবং আমাদের ফ্লেক্সিবল হতে হবে। সকলকে শেখানোর একটা মনোভাব থাকতে হবে। এরকম আপনার চারপাশে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা এখানে তুলে ধরবো। তুলে ধরলে আমরা এই কিউডব্লিউএল যে প্রোগ্রামটা সফলভাবে আমরা এখানে বাস্তবায়ন করতে পারবো আর কি। কর্মজীবনের গুণমান বা কর্মজীবনের মান প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা আলোচনা করুন। ওই এই যে কথাগুলো বললাম এগুলাই, যে বিষয়টা ওখানে আলোচনা হয়েছে ওই বিষয়টা ঘুরে এখানে আমরা যদি একটু আর লিখি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এটা কর্মচারীদের সম্পৃক্ততা আমাদের থাকতে হবে। প্রতিষ্ঠানের যে একেবারে লোয়ার লেভেলের যে কর্মচারী আছে সেখান থেকে আমাদের ঊর্ধ্বতন লেভেল কর্মচারীর মধ্যে একটি ভালো সম্পৃক্ততা থাকতে হবে, ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমরা ভালো যোগাযোগ ব্যবস্থা বলতে এই না ভালো রাস্তাঘাট থাকতে হবে এই কিন্তু না। যোগাযোগ ব্যবস্থা বলতে কিন্তু এখানে এটা বোঝায় না। তার সাথে কমিউনিকেশন, মানে তার সাথে কথাবার্তা বলা, তার সাথে হাই হ্যালো, মোবাইলে হাই হ্যালো বা ফোনে হাই হ্যালো, তার সাথে সহজে যেন যেতে পারে, এটাকে যোগাযোগ ব্যবস্থা বলে। হ্যাঁ, তার কর্মচারীদের সাথে সম্পৃক্ততা বা ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তারপরে আছে কর্মজীবনের ভারসাম্য, আপনার বিভিন্ন কাজের পরিবেশ উন্নতি, আপনার আইটি সেক্টরের উন্নতি, আপনার ম্যান পাওয়ারদের ট্রেনিং এর ব্যবস্থা করা। এইরকম যে বিষয়গুলো করলে আপনাকে আরো চাঙ্গা করবে, আপনি আরো ভালো কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো এখানে ফুটে তুলতে হবে। অন্য কোনো কিছু ভাববে যাবেন না। আপনি যে ডেস্কে আছেন আপনার ডেস্কের কাজ চমকপ্রদভাবে আপনি করতে পারবেন, খুব ভালো মতো করতে পারবেন। কি কাজ করলে সেটা আপনি এখানে লিখতে হবে। তাহলে কর্মজীবনের গুণমানে এটা যদি আমরা এই প্রোগ্রামটাকে কার্যকর করতে চাই তাহলে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে, এরকম আমাদের সম্পৃক্ততা, কর্মজীবনের ভারসাম্য, আমাদের প্রণোদনা দিতে হবে, যে প্রণোদনার কথা বললাম, নিয়মিত প্রমোশন বা প্রণোদনা এরকম দিতে হবে, চাকরির নিরাপত্তা থাকতে হবে, চাকরির নিরাপত্তা থাকতে হবে এবং যারা চাকরিতে নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকের চাকরির জন্য একটা সম্মানজনক একটা পজিশন বা সম্মানজনক একটা প্রমোশন থাকতে হবে। এই জিনিসটা রাখতে হবে ব্যাংকে। তো চাকরির নিরাপত্তাটা নিয়ে অনেকটাই হুমকি স্বরূপ কোনো কোনো ব্যাংকে। তো যাই হোক সে বিষয়গুলা নজর দেওয়া দরকার। তা না হলে সেখানে কর্মজীবনের মান থাকবে না। কর্মজীবনের মান যখন থাকবে না তখন আপনার ব্যাংকে যখন বাজারে একবার ছড়িয়ে যাবে যে অমুক ব্যাংকে হচ্ছে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে, তখন আপনার ব্যাংকে কিন্তু আপনি ভালো ম্যান পাওয়ার খুঁজে পাবেন না। আপনি যতই যে ব্যাংকার হন না কেন, ভালো ব্যাংকার আপনার ব্যাংকে যাবে না। কারণ যখন একটা শুনবে যে আপনার কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তখন ওই রকম মার্কেটে যেসব বস্তা পচা ব্যাংকাররা আছে তাদের নিয়ে আপনাকে চলতে হবে। হ্যাঁ, এরকম বাজারে অনেক ব্যাংক আছে, এটা আপনারা ভালো অ্যানালিসিস জানেন।
আপনারা আমার চেয়ে অনেক ভালো অ্যানালাইসিস জানেন। বাজারে অনেক ধরনের এরকম, আমাদের মার্কেটে অনেক ধরনের ব্যাংক আছে, যে ব্যাংকগুলো আমাদের এরকম ব্যাংকারদের চলে। প্রকৃত ব্যাংকারদের কাজের মূল্যায়ন বা কাজের স্বীকৃতি দেয় না, এবং ওই ব্যাংকগুলোতে ব্যাংকারগুলো যেতে সুইচ করতেও ভয় পায়, যে আমার কি যে হয়, আমার কি যে হয়, বা আমার কি যে হবে, এরকম। তো যাই হোক, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। তো চাকরির নিরাপত্তা থাকতে হবে আমাদের, তারপরে ন্যায্য ক্ষতিপূরণ সুবিধা থাকতে হবে। ক্ষতিপূরণ সুবিধা অবশ্যই, এটা অনেক বড় একটা বিষয়। ক্ষতিপূরণ সুবিধা থাকতে হবে, স্বাস্থ্য সুস্থতা থাকতে হবে, ইতিবাচক কাজের পরিবেশ থাকতে হবে, উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মস্বীকৃতি, নেতৃত্ব, এগুলো সবই আপনার জানা আছে। অর্থাৎ আপনি আপনার দেশকে কাজ করেন, সেটাকে ভালোভাবে উন্নীত করার জন্য, ভালোভাবে স্মুথলি কাজ করার জন্য কি কি করার দরকার, সেটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। হোয়াট ইজ মিন বাই অর্গানাইজেশন বিহেভিয়ার? সাংগঠনিক আচরণ বলতে কি বোঝায়? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্গানাইজেশন বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ। সাংগঠনিক বলতে আমরা সংগঠন বা কোনো প্রতিষ্ঠানকে বোঝাই। সাংগঠনিক আচরণটা হচ্ছে আপনি আমি যে আপনি আমি যে ওই ব্যক্তিরা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের আচরণ। সেটা আমাদের ইশারায় হতে পারে, সেটা আমাদের কথাবার্তা হতে পারে, সেটা আমাদের আর কি লেখার মাধ্যমে হতে পারে, তাই না? তাহলে আমরা সাংগঠনিক আচরণ বলতে কি বুঝি? তাহলে সংগঠনের মধ্যে আমাদের যে বিভিন্ন রকম কর্মকর্তা কর্মচারী থাকবে, তাদের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিকেই আমাদের সামগ্রিকভাবে সাংগঠনিক আচরণ বলবো। এখানে বলা আছে এরকম যে সাংগঠনিক আচরণ হলো আচরণ বিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা, যা সংগঠনে কর্মরত মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। সাংগঠনিক আচরণ বলতে সকল ধরনের প্রতিষ্ঠান এবং সংগঠনের আওতায় কর্মীদের পারস্পরিক যোগসূত্র এবং আন্তঃক্রিয়াকে বোঝায়। তাহলে সাংগঠনিক আচরণ বলতে প্রতিষ্ঠানের সকল ধরনের কর্মচারীদের মধ্যে বা কর্মীদের মধ্যে পারস্পরিক যোগসূত্র, তাদের মধ্যে যে কমিউনিকেশন থাকবে, ভালো যোগাযোগ ব্যবস্থা থাকবে, যোগসূত্র থাকবে, এবং আন্তঃক্রিয়া কে বোঝায়, এবং তারা তাদের মধ্যে যে কাজকর্মগুলো করে, সেটা হচ্ছে সাংগঠনিক আচরণ। তাহলে এ ধরনের আচরণ কেবলমাত্র কর্মীদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে না, তাদের যে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে না, আরো অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে। এরূপ বিষয়াদির মধ্যে হচ্ছে নৃতাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক বিষয়াদি, সাংগঠনিক কাঠামো, কর্তৃত্ব বিষয়ক উপাদান, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্মিলিত কার্যক্রম প্রভৃতি। আর বিভিন্ন রকম কার্যক্রম থাকতে পারে এখানে, তাই না? আচ্ছা, তাহলে সাংগঠনিক আচরণ বলতে আমরা বুঝলাম যে সংগঠনের মধ্যে অভ্যন্তরে যেসব কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের মধ্যে যে যোগাযোগ, তাদের মধ্যে যে কথাবার্তা, আচার আচরণ, যে অভিব্যক্তি প্রকাশ হয়, সেই সবগুলো মিলে হচ্ছে আমাদের বলে সাংগঠনিক আচরণ। এভাবে আমরা এটা একটু লেখার চেষ্টা করব। এখানে সংজ্ঞা দেওয়া আছে, যদি আপনার পারেন সংজ্ঞা দিবেন, না পারলে লেখার দরকার নেই। তাহলে সাংগঠনিক আচরণ হচ্ছে সংগঠনের কর্মরত কর্মীদের মানবীয় আচরণ পর্যবেক্ষণ এবং উহার যথাযথ প্রয়োগ, যা অপরাপর সামাজিক এবং সাংগঠনিক উপাদান, যেমন সংগঠন কাঠামো, প্রযুক্তি, বাহ্যিক সামাজিক সিস্টেম প্রভৃতির সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, সাংগঠনিক সাংগঠনিক আচরণটা আমরা দেখুন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংগঠনিক আচরণে এখন এই সাংগঠনিক আচরণের উপর আচরণের মূল উপাদান বা শক্তিসমূহ বর্ণনা করুন। সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তিসমূহ আমাদের আলোচনা করতে বলছে। সাংগঠনিক আচরণের মূল উপাদান কি? মূল উপাদান, তাহলে মূল উপাদান সাংগঠনিক আচরণ বলতে, আচরণ কোনটাকে বলবে? একটা মানুষ আরেকটা মানুষের সাথে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে যে কথাবার্তা অভিব্যক্তি প্রকাশ করে, সেটা হচ্ছে আচরণ। তাহলে অবশ্যই আমাদের এখানে মানুষ থাকতে হবে, মানুষ ছাড়া আমরা আচরণ তো সম্ভবই না। তা মানুষ থাকতে হবে, আমাদের একটা সংগঠন কাঠামো থাকতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি মানুষ, তাহলে প্রথমে আমাদের মানুষ থাকতে হবে। সংগঠন কাঠামোর সাংগঠনিক আচরণের মূল উপাদান হলো মানুষ। আমাদের মানুষ থাকতে হবে, তা না হলে আমরা এক অপরের সাথে আমাদের আচরণ বা অভিব্যক্তি প্রকাশ করতে পারবো না। যার ফলে আমাদের সাংগঠনিক আচরণের মূল উপাদান হলো মানুষ। তারপরে একটা সংগঠন কাঠামো থাকতে হবে। সংগঠন কাঠামো থাকতে হবে, অবশ্যই সংগঠন কাঠামো থাকতে হবে। সংগঠন কাঠামো না থাকলে তো সাংগঠনিক হবে না। তাহলে সংগঠন কাঠামো ফলে, অর্থাৎ একটি সংস্থা থাকতে হবে, একটি নিয়ম দ্বারা পরিচালিত কোনো একটি কি বলে প্রতিষ্ঠান থাকতে হবে। তাহলে আমরা এই সাংগঠনিক কাঠামোটা মানে তাহলে তখন আমরা সাংগঠনিক আচরণের মূল উপাদান হিসেবে আমরা সাংগঠনিক কাঠামোকে আমরা এভাবে না,
মানে বিষয়টা এরকম, একটু এলোমেলো হয়ে গেল আমার, যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কাঠামো হচ্ছে সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি হিসেবে বিবেচিত হবে। কারণ প্রাতিষ্ঠানিক কাঠামো যদি না থাকে তাহলে সাংগঠনিক আচরণ আমাদের সম্ভব না। প্রযুক্তি, আমাদের অবশ্যই প্রযুক্তি থাকতে হবে। প্রযুক্তি যদি না থাকে, এই যে এখানে কিন্তু অনেক বড় বড় দিয়ে আছে, এত বড় করে দিব না, হ্যাঁ, এটা 2 লাইন 1 লাইন বা 1.5 লাইন করে দিব, এত বড় দেওয়া যাবে না। কিন্তু প্রযুক্তি, প্রযুক্তি থাকতে হবে, কারণ একজন মানুষ আরেকজন মানুষের সাথে আচরণ শুধু মুখে বা লিখিতভাবে করলে হবে না। তার দ্বারা মানে সাংগঠনিক কাজকর্ম সুষ্ঠুভাবে করার জন্য আমাদের প্রযুক্তিগত যে বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলো প্রয়োজন। তাহলে সেগুলো অবশ্যই আমাদের সংগঠন, প্রযুক্তিটা হচ্ছে সাংগঠনিক আচরণের মূল উপাদানের একটি। পরিবেশ, তাহলে পরিবেশ অবশ্যই থাকতে হবে। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ, যদি সাংগঠনিক আচরণ সঠিকভাবে আমরা করতে চাই তাহলে আমাদের পরিবেশ থাকতে হবে। যদি পরিবেশ না থাকে তাহলে আমরা সাংগঠনিক আচরণ সঠিকভাবে সম্পাদন করতে পারবো না। তাহলে সঠিকভাবে সম্পাদন করতে গেলে আমাদের চারপাশের পরিবেশ নিয়ে, অর্থাৎ আমাদের চারপাশে যা আছে, আমার প্রতিবেশী বা আমার কলিগ, আমার হচ্ছে আমার কম্পিউটার সেট আপ বা আমার হচ্ছে সাব স্টাফ, সবগুলো মিলে হচ্ছে আমার সাংগঠনিক পরিবেশ। এই সাংগঠনিক আচরণের মূল লক্ষ্য হচ্ছে, মূল উপাদানই হচ্ছে পরিবেশ। এভাবে আমরা এখানে তুলে দেব। এখানে অনেক কিছু বলা আছে। আচ্ছা, তাহলে এই 4টি দেখব। মানুষ, কাঠামো, প্রযুক্তি, পরিবেশ। মানুষ, কাঠামো, প্রযুক্তি, পরিবেশ। সাংগঠনিক আচরণের মূল শক্তি মানুষ, কাঠামো, প্রযুক্তি এবং বাহ্যিক পরিবেশ। এক্স ব্যাংকের ইউনিট ম্যানেজার হিসেবে আপনি কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলি প্রয়োগ করতে পারেন? আপনি একজন ব্যাংকের ম্যানেজার, আপনি কিভাবে সাংগঠনিক আচরণের শক্তিগুলি প্রয়োগ করতে পারেন? সাংগঠনিক আচরণের শক্তিগুলো কি কি? এই যে 4টা সাংগঠনিক আচরণের শক্তিসমূহ বা মূল ফোর্স কি? মানুষ, কাঠামো, মানুষ, কাঠামো, প্রযুক্তি, মানুষ, কাঠামো, প্রযুক্তি, তারপর পরিবেশ। এই 4টা মানুষ, কাঠামো, প্রযুক্তি, পরিবেশ। তাহলে এই শক্তিগুলো কিভাবে আপনি কাজে লাগাতে পারেন? এক্স ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনাকে এটা প্রশ্ন করেছে, তাহলে প্রয়োগ করতে পারেন। মানুষ, মানুষকে কি কাজে লাগাতে পারেন? মানুষ, এখানে বলা আছে যে নিয়োগ এবং প্রতিভা ব্যবস্থাপনা। ব্যাংকের জন্য সঠিক দক্ষতা, যোগ্যতা এবং সাংস্কৃতিক উপযোগী কর্মীদের নিয়োগ এবং 2 বার হয়ে গেছে, নিয়োগ করুন। প্রশিক্ষণ, আমাদের মানুষদের আমাদের কাজে লাগাতে, এদের প্রশিক্ষণ এবং উন্নয়ন করতে হবে। আসসালামু আলাইকুম। প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থা করতে হবে। তারপরে আছে অনুপ্রেরণা এবং ব্যবস্থা করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, আমরা মানুষ এদের কাজকর্ম, মানে কাজকর্মের জন্য কি কি ব্যবস্থা আমাদের করা দরকার সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে করতে হবে। এটা একবার করে যাবেন। তারপর আছে মানুষ, কাঠামো বা গঠন বা সংগঠন। গঠন আছে এখানে, কাঠামো, ওখানে দেখছি আমরা কাঠামো বা সংগঠন। কাঠামো বা সংগঠন। তাহলে সাংগঠনিক নকশা, আমাদের এখানে সাংগঠনিক নকশা থাকবে। সাংগঠনিক নকশা থাকবে, অর্পণ এবং ক্ষমতায়ন থাকবে। আমাদের কে কে কোন পদ দখল করবে বা কে কোন পদ পাবে বা কে তার কার্যকারিতা কি, দায়িত্ব সমূহ কি, সেটা আমরা এখানে ব্যাখ্যা করা থাকবে। সমন্বয় সাধন। প্রযুক্তি, আমাদের ডিজিটাল যে বিভিন্ন উপকরণ রয়েছে, ডিজিটাল উপকরণগুলো আমাদের সবার মাঝে যে যার পজিশন আছে সে পজিশন মতো আমরা এখানে দেব। তাহলে আমরা সাংগঠনিক, যদি আমরা সঠিক মতো প্রযুক্তি ব্যবহার করি তাহলে আমাদের সাংগঠনিক যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনে সফলতা আসবে সহজেই। তারপরে পরিবেশ, আমাদের যে কর্মীগুলো কাজ করবে এখানে তাদের একটা ইতিবাচক পরিবেশ আমাদের দিতে হবে। ইতিবাচক পরিবেশ যদি আমরা দিই তাহলে যে ম্যান পাওয়ার গুলো আছে তারা ভালো মতো আমাদের এখানে কাজ করতে পারবে, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করতে পারবে। এভাবে আপনি একজন এক্স ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনি সাংগঠনিক আচরণের শক্তিগুলো প্রয়োগ করতে পারেন। এখানে গুটি কয়েক প্রশ্নের পয়েন্টগুলো আপনার মাথার মধ্যে একবারে সব গিজ করে রাখতে হবে, যে এটা যে কোনো মুহূর্তে যেন এই পয়েন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ,
তাহলে আপনার কাছে কিন্তু এগুলো ইজি লাগবে। তা না হলে কিন্তু একটু জটিল জটিল ভাব লাগবে, কারণ একই জিনিস বারবার মনে হবে আপনার। তারপর 30 নাম্বার আছে, সংক্ষেপে মৌলিক ধারণাগুলি ব্যাখ্যা করুন যেগুলি সাংগঠনিক আচরণের ভিত্তি। তাহলে সাংগঠনিক আচরণের ভিত্তি, এগুলো মৌলিক ধারণাগুলি আমাদের ব্যাখ্যা করতে বলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার প্রযোজ্যতা কি আছে, কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি এগুলোর প্রযোজ্যতা আছে, তোমার মতামত যাচাই করো। সাংগঠনিক আচরণের দুটি মৌলিক ধারণা, একটা হচ্ছে মানুষের স্বভাব আর হচ্ছে সংগঠনের প্রকৃতি। তাহলে সাংগঠনিক আচরণের দুটি মূল ধারা হচ্ছে মানুষের স্বভাব এবং সংগঠনের প্রকৃতি। মানুষের স্বভাব, মানুষের প্রকৃতির সৌন্দর্যে মোট প্রকৃতি সম্পর্কে মানুষের প্রকৃতি সম্পর্কে মোট 6টি মৌলিক ধারণা রয়েছে। স্বতন্ত্র পার্থক্য উপলব্ধি, একটি সম্পূর্ণ ব্যক্তি, অনুপ্রাণিত আচরণ, জড়িত থাকার ইচ্ছা এবং ব্যক্তির মূল্যবোধ। তাহলে মৌলিক ধারণাগুলির মধ্যে আমাদের এখানে দুইটি মৌলিক ধারণা আছে, মানুষের স্বভাব এবং সংগঠনের প্রতি। মানুষের স্বভাবগুলো সাধারণত এর প্রত্যেকেই তাহলে মানুষের স্বভাবের মধ্যে আছে স্বতন্ত্র পার্থক্য। প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে আমাকে বলতেছে যে দাদা বাসায় কালকে হালকা আছে, ভাত ডাল দিবে, তুমি কি কালকে যাবে? হ্যাঁ, কালকে যাবে হালকাতে। আচ্ছা দাদা, ঠিক আছে, সরি। তো স্বতন্ত্র পার্থক্য থাকবে প্রত্যেকটা মানুষের সাথে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের, বা একটা মানুষের একটা কাজের সাথে আরেকটা মানুষের একটা কাজের বা মতের আমাদের পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। তাহলে মানুষের যে আচরণটা রয়েছে, মানুষের আচরণ বা মানুষের স্বভাব রয়েছে, মানুষের স্বভাবের মধ্যে স্বতন্ত্র পার্থক্য থাকবে। মানুষ এটাকে স্বতন্ত্র পার্থক্য উপলব্ধি থাকবে, এটা মানুষের মধ্যে মানুষের সব তার মধ্যে উপলব্ধি থাকবে। কোনো কিছু ভালো হলো, খারাপ হলো, মন্দ হলো, এটা তার উপলব্ধি থাকবে, যে এটা প্রতিকূল বা অনুকূল সে সম্পর্কে এটা তার উপলব্ধি থাকবে। একটি সম্পূর্ণ ব্যক্তি কিছু সংখ্যক ইচ্ছুক হতে পারে, যা একজন মাত্র ব্যক্তির দ্বারা দক্ষ এবং মস্তিষ্ক এটি সম্পূর্ণ ব্যক্তি, এটা প্রত্যেকটা মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত একটি ধ্যান ধারণা বা সম্পূর্ণ ব্যক্তিগত একটা মতামত রয়েছে, তারা সম্পূর্ণ ব্যক্তিগত মতামতটা দিতে পারে। তারপরে আছে অনুপ্রাণিত আচরণ। একটি মানুষ আরেকটি মানুষ দেখে কোনো আচরণ দেখে অনুপ্রাণিত হতে পারে, এই জন্য আমাদের সেই অনুপ্রাণিত আচরণগুলো যেন পজিটিভ যে আচরণগুলো সেগুলো যেন গ্রহণ করে, সেই ব্যবস্থাটা আমাদের এখানে করতে হবে। অনুপ্রাণিত আচরণ বলতে একজন মানুষ ভালো কাজ করছে বা কোনো এমপ্লয়ি ভালো কাজ করছে বা কাজের স্বীকৃতি স্বরূপ তাকে কোনো কিছু ক্রেজ দেওয়া হয়েছে বা তাকে আর্থিক প্রণোদনা বা আর্থিক কোনো কিছু দেওয়া হয়েছে, পুরস্কার করা হয়েছে, তাহলে সে কি হবে, পার্শ্বের দেশে যে আছে সে কাজ করতে অনুপ্রাণিত হবে এবং এরকম ভালো যে কাজগুলো আছে সেই ভালো কাজগুলোর জন্য অনুপ্রাণিত করতে হবে। জড়িত থাকার ইচ্ছা, মানুষের এই যে অনুপ্রাণিত হওয়ার ফলে মানুষ কি করবে, সেই কাজগুলোতে জড়িত থাকার ইচ্ছা থাকবে। তারপর আছে ব্যক্তিগত মূল্যবোধ। মানুষ প্রত্যেকটি মানুষের তার ব্যক্তিগত মূল্যবোধ থাকতে পারে। মূল্যবোধ বলতে তার বিশ্বাস, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, এসবগুলো মিলেই হচ্ছে তার মূল্যবোধ। এই মূল্যবোধগুলো অবশ্যই আমাদের পজিটিভ যে মূল্যবোধ, নেগেটিভ মূল্যবোধগুলো এখানে আসবে না। পজিটিভ যে মূল্যবোধগুলো সেই মূল্যবোধগুলো আমাদের এখানে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে মানুষের স্বভাব। তারপরে সংগঠনের প্রকৃতি। সংগঠনের প্রকৃতি আমাদের তিনটি ব্যবস্থার উপর মধ্যে রয়েছে। একটি হচ্ছে সামাজিক ব্যবস্থা, একটি হচ্ছে সামাজিক ব্যবস্থা, একটা হচ্ছে মিউচুয়াল সিস্টেম, একটা হচ্ছে নৈতিকতা। তাহলে সাংগঠনিক যে প্রকৃতির সামাজিক ব্যবস্থা, সামাজিক কাঠামো। সংগঠন হলো সামাজিক ব্যবস্থা, মানুষের মনস্তাত্ত্বিক চাহিদা, তাদের সমাজের ভূমিকা এবং মর্যাদা রয়েছে, তাদের আচরণ এবং তাদের গোষ্ঠীর পাশাপাশি তাদের পৃথক ড্রাইভ দ্বারা
নির্ধারিত হয়। আচ্ছা, এখানে আমাদের সামাজিক ব্যবস্থার কথাটা উল্লেখ করতে হবে। আমাদের যে প্রত্যেকটা মানুষ, আমাদের সমাজবদ্ধ মানুষ, একে অপরে আমরা সাহায্যকারী বা সমাজে বসবাস করি। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে যে কাজগুলো করি আমরা, আমাদের নির্দিষ্ট একটা পরিবেশের মধ্যে বা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আমরা কাজ করি। এখানে সবার মাঝে আমাদের কাজগুলো দক্ষতার সাথে শেয়ার করে বা স্মার্টলি শেয়ার করে কাজগুলো আমরা সহজে করতে পারি। মিউচুয়াল সিস্টেমটাও ঠিক একই রকম ভাবে আমরা এখানে মিউচুয়াল সিস্টেম বলতে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভাবে, যেটা আমি বললাম যে আমরা একে অপরের সাথে স্মার্টলি কাজগুলো শেয়ার করে বা স্মার্টলি বা এক সহজে কোনো কাজগুলো যোগাযোগ করে আমরা কোনো কাজ দক্ষতার সহিত আমরা করতে পারি। নৈতিকতা, এখানে নৈতিকতা অবশ্যই আমাদের রাখতে হবে যে আমরা অসৎ কোনো কাজকর্ম, কোনো কিছু উদ্দেশ্য বা সামান্য প্রাপ্তির আশায় বা কোনো ক্ষণিকের আশায় আমরা কোনো আমাদের নৈতিকতা বিসর্জন দেবো না বা আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না। আমাদের নৈতিকতা হচ্ছে যে কোনো সংগঠনে নৈতিকতা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমাদের নৈতিকতা যেন স্খলন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এদের প্রেক্ষাপটের প্রযোজ্যতা, অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এদের প্রযোজ্যতা রয়েছে, কারণ এদের আমাদের প্রতিষ্ঠানে যে মানুষের স্বভাব এবং সংগঠনের প্রকৃতি, বাংলাদেশের ক্ষেত্রে এটা অবশ্যই প্রযোজ্যতা রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধারণাগুলির প্রযোজ্যতার জন্য একটি লক্ষ্য এবং লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সাংগঠনিক আচরণের নীতিগুলি যে কোনো কর্মক্ষেত্রের সেটিংয়ে সর্বজনভাবে প্রযোজ্য। দেশ বা সাংস্কৃতিক নির্বিশেষে সংস্থাগুলি বা প্রতিষ্ঠানগুলি কর্মরত ব্যক্তিরা এ ধরনের আচরণগত নির্দেশন এবং মনস্তাত্ত্বিক প্রবণতা প্রদর্শন করে। অতএব ওবি এর অর্গানাইজেশন বিহেভিয়ার ধারণাগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য। যাই হোক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে দৃষ্টিকোণ আচরণ থেকে নির্দিষ্ট প্রকাশনা সংগঠন পরিচালনা ব্যবহৃত পদ্ধতির উপর প্রভাব ফেলতে পারে। আচ্ছা, উদাহরণস্বরূপ এটা দেওয়া আছে। যাই হোক, মোট কথা বাংলাদেশের প্রযোজ্যতা রয়েছে, কারণ এগুলা প্রযোজ্যতা না থাকলে সংগঠন কাঠামোতে মানে যে কোনো সংগঠনের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এত বড় অধ্যায়, সাংগঠনিক আচরণের মূল উপাদান ও শক্তি বর্ণনা করুন, যেটা আমরা দেখলাম, এটা আমরা পড়েছি। মূল উপাদান ও শক্তি বর্ণনা করে মূল শক্তিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা উত্তর পক্ষে যুক্তি দাও। আমরা হচ্ছে মূল শক্তি দেখলাম, এখানে কি মূল শক্তি আমরা যেটা দেখলাম, সাংগঠনিক আচরণের মূল শক্তি হচ্ছে চারটি, তাই না? মানুষ, কাঠামো, প্রযুক্তি এবং বাহ্যিক পরিবেশ। এই মূলটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই মূল শক্তিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলি নির্ধারণ করা চ্যালেঞ্জিং, কারণ তারা সকলেই আন্তঃসংযোগ থাকে এবং একে অপরের প্রতিহিত করতে পারে। যাই হোক, মানুষ এটি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচনা হতে পারে। তার সাংগঠনিক কাঠামোর যে মূল শক্তি রয়েছে মানুষ, কাঠামো, প্রযুক্তি এবং বাহ্যিক পরিবেশ। তো এর মধ্যে আমাদের মানুষই হচ্ছে সবচেয়ে মূল শক্তি, এটা আমরা ব্যাখ্যা করলে হবে। আজকে এটা শেষ করা যাবে না, আজকে শেষ করা যাবে না, 26 বেজে গেছে। আচ্ছা, আজকে এটা শেষ করা যাবে না, আমরা আগামী দিন থেকে পরের অংশটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই বইয়ে 4টি অধ্যায় আছে, 4টি অধ্যায় আমরা ভালো মতো একটু দেখবো, ইনশাল্লাহ কবুল পাবো এবং সহজ সাবজেক্ট আর কি। তো তাহলে আজকে এখানে রাখি ভাই। হ্যাঁ, তো আজকে এখানে রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।